তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা সাইডে দেখতে পাচ্ছ, সিসি 13 এবং সিসি 14 এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই যে এক মাসের মতো সময় বাকি আছে, এই সময়ের মধ্যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই যে সিসি 13 এবং সিসি 14 এই দুটো যে কম্পালসারি পেপার আছে পলিটিক্যাল সায়েন্স অনার্সে, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে এই দুটো পেপার কিন্তু পরীক্ষা দিতে হয়। ডিএসসি পেপার যদি আলাদা থেকে থাকে তাও এই দুটো কিন্তু কম্পালসারি, সিসি 13 এবং সিসি 14। এই দুটি পেপারের মধ্যে প্রথম যে পেপার সিসি 13 পেপার তুলনামূলকভাবে সিসি 14 পেপারের থেকে অনেক সহজ। কেন সহজ সেটা আমি সাজেশন আলোচনা যখন করব তখন তোমরা দেখতে পাবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা আলোচনা করেছি এবং সিসি 13 পেপারে তোমরা যদি 2023 সালের প্রশ্ন খুব ভালো করে নাও, সিসি 13 পেপারে কিন্তু 50% থেকে 60% কিন্তু কমন পেয়ে যাবে কেবলমাত্র 2023 সালের প্রশ্ন করলে। কিন্তু 14 পেপার তুলনামূলকভাবে কঠিন, তবে কোনগুলো ওখান থেকে বেশি করতে হবে ভালো করে সেগুলো আমি বলে দিয়েছি। আরেকটা বিষয় যে ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে, কারণ তোমাদের 15 নম্বরের ছোট প্রশ্ন থাকে এবং এই 15 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্নের জন্য তোমাদের আমি সবসময় যেটা সাজেস্ট করি যে বিগত বছরের প্রশ্নপত্র তোমরা সমাধান করো, অর্থাৎ 2023, 2022 এবং 2021 এই 3টি বছরের প্রশ্নপত্র তোমরা সমাধান করে নেবে এসএকিউর জন্য। এছাড়াও তোমরা পারলে তোমাদের সিলেবাস থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও দেখবে। তবে এই 3 বছরের যে ছোট প্রশ্ন এসেছিল পরীক্ষায় সেটাকে প্রথমে সলভ করো এবং তোমরা তো বড় প্রশ্ন পড়ছো, সেক্ষেত্রে তোমরা একটা নলেজ পাবে সাবজেক্টের ওপরে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, এই যে 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের কি করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে প্র্যাকটিস বলতে কি, যে তুমি একটা প্রশ্ন তৈরি করলে 15 মার্কসের একটা প্রশ্ন তৈরি করলে সেই প্রশ্নটাকে কিন্তু টাইম ধরে না দেখে একবার লেখার অভ্যাস তৈরি করো। যদি না দেখে একবার লিখে নাও না, তাহলে কিন্তু পরীক্ষায় ভুলবে না। তুমি মনে করে দেখো যে কথাটা আমি বলছি, যে পরীক্ষায় ধরো টেস্ট পরীক্ষায় যখন তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো বা মক টেস্ট দিয়েছো, পরবর্তীকালে ফাইনাল পরীক্ষা দিয়েছো, তখন কি হয়েছে যে টেস্ট বা মক টেস্টে যে প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পেরেছো সে প্রশ্ন কিন্তু ফাইনালে মনে করে অবশ্যই লিখে এসছো। যদি তেমনভাবে পড়ে নাও যাও তাও কিন্তু মনে করে লিখে এসেছো, অর্থাৎ একবার লিখে নিলে তার উপকারিতা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এবার তোমরা এই দুটি যে পেপার আছে সিসি 13 এবং সিসি 14 এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে সিসি 13 পেপারের সাজেশনটা দেখো। সিসি 13 পেপারে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কী, আর তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে বলে রাখি তোমাদের জন্য, তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ দেখো এখানে 2022-এর একটা প্রশ্ন 24-এ কিন্তু রিপিট হয়েছে, আর তোমাদের 2023-এ যে দুটি প্রশ্ন আছে এই দুটি প্রশ্ন যদি করে নাও, একটা প্রশ্ন এখান থেকে অতি অবশ্যই কমন পাবে। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো সেগুলো দেখে নাও। যেমন শাসন অর্থাৎ গভর্নেন্স বলতে কি বোঝো, আর শাসন ও সরকারের মধ্যে অর্থাৎ গভর্নেন্স এবং সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। নেক্সট, জনপ্রশাসনের ওপর উদারীকরণ বেসরকারীকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। উদারীকরণ ও বেসরকারীকরণ, এখানে 3টে ছিল, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ, আর এখানে সেই একই, সেখানে শুধু উদারীকরণ এবং বেসরকারীকরণটা দেওয়া হয়েছে। তারপরে মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য যেগুলো করবে দেখো,
প্রথম প্রশ্ন আছে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তি সহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে জননীতির গুরুত্ব কি? জননীতি বাস্তবায়ন কিভাবে হয়? পরের প্রশ্ন তুমি কি মনে করো রিগসের পিজম সদৃশ্য বা প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে দেখো এখানে দেখো 2022-এর একটা প্রশ্ন কিন্তু 2024-এ রিপিট হয়েছে। তোমরা এখানে 2023-এর দুটো প্রশ্ন খুব ভালো করে করতে হবে, এই দুটো তো বাদ দেওয়া যাবেই না। তার সঙ্গে সঙ্গে এই প্রিজমেটিক মডেল এটা কিন্তু তোমাদের জন্য এবারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন কলেজে যেটা দেখা যাচ্ছে ইন্টারনাল বা টিউটোরিয়ালে এই কোয়েশ্চেনটা কিন্তু চয়েস করা হচ্ছে, সুতরাং এই প্রশ্নটাকে কিন্তু বাদ দিয়ে করা যাবেই না, ঠিক আছে। তারপরে এছাড়া যে প্রশ্ন একটু দেখে যেতে পারো যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ আলোচনা করো। তারপরে আছে জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত বিবৃতিটি ব্যাখ্যা করো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও CC13 পেপার থেকে মডিউল 1-এ প্রথমে দেখো প্রথম প্রশ্ন আছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট আছে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কি কি? এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি দেখো কোনো প্রশ্নই কোনো সালে রিপিট হচ্ছে না, অর্থাৎ প্রত্যেক বছর নতুন নতুন প্রশ্ন দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা কি করবে? এখান থেকে তোমাদের যেটা কাজ এই 6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করা, কারণ আমি বলছি তোমাদের এই 6টা প্রশ্ন থেকে অতি অবশ্যই তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। 2023-এর ভালো করে করবে, তবে 10 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয়, সেক্ষেত্রে কেবলমাত্র 2023 করলে চলবে না, এই 6টা প্রশ্ন অতি অবশ্যই করতে হবে। 100 শব্দের মধ্যে যদি লিখতে হয় 6টা প্রশ্ন 4 থেকে 5 পেজের মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যায়, অর্থাৎ এটুকু তোমরা অবশ্যই পরিশ্রম করতে পারবে। 6 সেমিস্টারের স্টুডেন্ট 4 থেকে 5 পেজ তোমরা কিন্তু অতি অবশ্যই অনায়াসে পড়ে মনে রাখতে পারবে। দেখো মডিউল 2 থেকে দেখে নাও যেগুলো করতে হবে তোমাদের 10 নম্বরের অর্থাৎ 10 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্র ব্যাখ্যা করো। পরের প্রশ্ন নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি, বিবৃতিটি ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে জনপ্রশাসনের নেতৃত্বের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটা যেমন প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো, এই প্রশ্ন সেম প্রশ্ন, কোনো আলাদা নেই, এই দুটো প্রশ্নের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, সেম প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের তত্ত্বায়নের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা করতে হবে। পরের প্রশ্ন প্রশাসনের নেতৃত্বের ভূমিকা বললাম। তারপরে তুমি কি মনে করো মার্ক্সে আমলাতন্ত্রকে বিশ্বাস করতো? উত্তরের সপক্ষে যুক্তি, অর্থাৎ আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা, ঠিক আছে। এইগুলো তোমরা করো। দেখো এখানে তোমরা বুঝতেই পারছো যে জননীতির গুরুত্ব পড়লে তুমি কমন পাচ্ছ, আমলাতন্ত্র মার্ক্সের করতে হবে, ঠিক আছে, প্রশাসনের নেতৃত্ব করতে হবে, করলেই তোমার এখানে কিন্তু কমন আসবে, একটু বুঝে পড়তে হবে, ঠিক আছে। এবারে তোমরা CC14 পেপারের সাজেশনটা দেখে নাও। এখানে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে মডিউল 1 থেকে প্রথমে দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও বিভিন্ন কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়ালে এবারে কিন্তু দেওয়া হয়েছে, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা। পরের প্রশ্ন আছে জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার ওপর টিকা, মোস্ট ইম্পর্টেন্ট, 2023 সালের দুটো প্রশ্নই তোমাদের করতে হবে। তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি
মানে নিবন্ধ লেখো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট, যেই নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন দেখতে পারো, রাজ্য সরকারের প্রশাসনের সচিবালয় ও অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক। পরের প্রশ্ন, জনকীর্তক বলতে কী বোঝো? এই প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব। নেক্সট, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা। ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা। দেখো, আমি তোমাদের সাজেস্ট করব CC14 পেপারটা রিস্ক নিও না। এখানে দুটো প্রশ্ন তো দেখবে, বাকি তোমরা এই 4টে প্রশ্নও করে নাও, অর্থাৎ 6টা প্রশ্ন এখান থেকে দেখে যাও, কারণ এখান থেকে রিস্ক নেওয়া ভালো নয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মডিউল 2 থেকে দেখো। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ব্যয় নির্ধারণী কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা। 2023-এর দুটো প্রশ্ন অতি অবশ্যই করতে হবে। এছাড়া যেগুলো দেখবে দেখো, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। সহজ আছে, এটা একটু দেখে রাখবে। তারপরে দেখো মনরেগা, মোস্ট ইম্পর্টেন্ট। এই মনরেগাটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু দেখতে হবে। মনরেগা অবশ্যই আসবে, ঠিক আছে। ভারতের উন্নয়ন প্রক্রিয়ার পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য কমিশনের ওপর একটি নিবন্ধ লেখো। তারপরে আছে এখানে দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতে জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের ওপর একটি টিকা। নেক্সট, প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী, যেটা PMO, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, স্বাধীনোত্তর কালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট আছে ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা ও পরিবর্তিত সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী। দেখো, এখানে আবার তোমরা যদি 2023-এর এই দুটো প্রশ্ন করে নাও, তো এই দুটো প্রশ্ন করে নিলে তোমাদের কিন্তু একটা প্রশ্ন এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ এখানে তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো, এখানে দেখো মডিউল 2 হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদ এর কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করো। এই প্রশ্নটাও বিভিন্ন কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়ালে দেওয়া হয়েছে, এবং এটা তোমরা 15 মার্কসের জন্যও করে রাখতে পারো, যে ওই সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা। তারপরে ভারতের নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও বিভিন্ন কলেজে ইন্টারনালে দেওয়া হয়েছে। এই নীতি আয়োগটা কিন্তু 15 মার্কসের জন্য তোমরা করে রাখতে পারো। পরের প্রশ্ন, একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে সংবিধানের 73তম এবং 74তম সংশোধনের প্রেক্ষিত স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের টোটাল সাজেশন।